সংগ্রাম ঘন শ্বাস ফেলল শব্দ করে। তোলা মাথাটা ফের নরম বালিশে এলিয়ে দিল। শ্যামাকে জড়িয়ে ধরা নিজের হাতের বাঁধন দৃঢ় করল। ভীষণ আদুরে গলায় বলল কেমন করে। তোমার ছেড়ে ঘুম আসে না বেগম। শ্যামা সংগ্রামের মতো করে নিজের মাথাও সংগ্রামের বুকে এলিয়ে দিল। সংগ্রামের কথায় হাসলো ফিক করে। খানিক শব্দ হলো, উঠল মেলি হাসির ঝংকার। সংগ্রাম হাসির শব্দে ফের চোখ খুলল, শুধালো হাসছো কেন? আপনার পাগলামো দেখে লোকে কি ভাববে? আম্মাই বা কি ভাবলো? কে কি ভাবে ভাবুক, আমার যা আসে না কিছুতে। শুধু যা আসে তোমাকে ছাড়া চলে না আমার। এমন করলে লোকে বউ পাগল ভাববে আপনাকে। লোকে বউ পাগল ভাবলে আমি বউ পাগলই। পাগলও নিজেদের জিনিস ছাড়ে না, আমিও ছাড়বো না। আর ইসলামে বউ পাগল তোর উত্তম স্বামী বলে, জানো না? জানি তো, আর এটাও জানি আপনি আমার উত্তম স্বামী। আর আপনি আমার উত্তম বেগম, আমার ডালিয়া। এবার হাসলো দুজনে। শ্যামার সিঁথিতে গাঢ় চুমু এঁকে চুলের ভাঁজে আঙ্গুল চেপে আবার শুধালো সংগ্রাম এখনো ঘুমাওনি কেন? এমনি ঘুম পেয়েছিল সবে, চোখ বুজেছিলাম, আপনার উপস্থিতিতে ঘুমটাই উবে গেছে। এখন কি করা উচিত? আপনার উচিত আমাকে ঘুম পাড়িয়ে দেয়া। মাথায় হাত বলিয়ে দিচ্ছে, ঘুমাও। শ্যামা চোখ বুঝলো। এদিকে গোলু বেচারা ওদের পায়ের কাছে গুটিসুটি মেরে বসে দেখছে মা বাপকে। সংগ্রামের চোখ ওদিকে যেতেই মুচকি হাসলো সংগ্রাম। ফের কথা তুলল আমি কিন্তু এমনি এমনি আসিনি, তোমার ছেলেটা কাঁদছিল তাই ওকে নিয়ে আসলাম। বন্ধ চোখ ঝট করে খুলল শ্যামা। না বুঝে প্রশ্নসূচক নয়নে তাকালো। সংগ্রাম মৃদু হেসে চোখের ইশারায় গোলুকে ইশারা করলো। নিজেদের পায়ের দিকে তাকাতেই গোলু নজরে পড়ল। গোলু? তোমাকে খুঁজে না পেয়ে ম্যামে করে কাঁদছিলাম, তাই নিয়ে আসলাম ওকে। শ্যামা সংগ্রামের হাত ছাড়িয়ে উঠে বসলো। গোলুকে এক হাতে টেনে কোলে নিল। বলল সংগ্রামের মতো করেই তাহলে ওকে দূরে রেখেছেন কেন? ও তো কাঁদছিল আমার কাছে আসার জন্য, আপনি তো কাঁদেননি। আমার প্রয়োজন ওর, আপনার তো নয়। হুম, তোমার প্রয়োজন আমার, ওর নয়। আমার কিসের প্রয়োজন আপনার? আমার মনের প্রশান্তির জন্য। তোমার নেশা বড্ড নেশা বেগম, তোমার নেশা ধরেছে আমায়। এক মুহূর্তেও ভাবতে পারি না তোমাকে ছাড়া। কি নেশা জড়ালে আমায়। শ্যামা মুখ বাঁকিয়ে বলল নেশা হারাম। তুমি আমার হালাল নেশা, যে নেশার কোনো দাওয়াই নেই, একমাত্র তুমি ছাড়া। সংগ্রাম উঠে বসে শ্যামার কোল থেকে গোলুকে ওকে মাথার কাছে বসালো। আঙ্গুল তুলে বলল চুপচাপ ঘুমাবি এখন। বলেই ফের শ্যামাকে বুকে জড়িয়ে নিল। নরম বালিশে মাথা এলিয়ে দিল। শ্যামাকে শরীর ছাড়া শক্ত হয়ে থাকতে দেখে চোখ বুঝেই বলল হলোটা কি? কিছু না। সংগ্রাম হাতের বাঁধন আলগা করলো, নরম করে জড়িয়ে ধরল। সংগ্রাম নরম আবেশে শ্যামাকে আগলে নিতেই মুচকি হাসলো শ্যামা। সংগ্রামের গলার কাছে মুখ এনে ফিসফিস করে বলল আপনিও কি আমার নেশা, ছোট জমিদার সাহেব? এত কেন ভাল লাগে আপনারে? আপনাকে দেখতে আপনি আমার চোখেরও নেশা কেমন। অতঃপর কণ্ঠ আরো নিচু করে বিড়বিড় করে গাইল নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। সংগ্রাম মৃদু হাসলো, চোখ খুলল না, বরং নিজের বেগমের সাথে তাল মিলিয়ে চমৎকার কণ্ঠে মুগ্ধতায় গাইল সংগ্রাম নিজেও। নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, সংগ্রাম রাজা শ্যামার প্রেমে মজিল রে, সংগ্রাম রাজা শ্যামার প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। সংগ্রাম থামতে শ্যামা শুধরে দিল সংগ্রামকে। সংগ্রাম রাজা নয়, আমার ছোট জমিদার সাহেব। সকাল সকাল সুরবালার চুলের পেছনে পড়েছে শায়লা। মেয়েটার চুলগুলো কোমর ছড়ানো, তবে যত্ন নেয় না। বাপের বাড়ি থেকে কাল এসেছে। বৌমাকে দেখলো মাত্র একদিন পর, এতেই কলিজা শুকিয়ে গেছে তার। সুরবালা কাল তার কাছেই ছিল। অঙ্কুর বাড়িতে এসেই বেরিয়েছিল কোথাও। ফিরতে ফিরতে অনেক রাত হয়েছে। শায়লার ঘরে তার সাথে গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি সে। শায়লাও ওষুধ খেয়ে ঘুমিয়েছিলেন। অঙ্কুর কখন ফিরেছে অজানা।
দুজনেই ঘুমে বিভোর ছিল। অঙ্কুর ফেরার পর কেউই টের পায়নি। সকালে ঘুম থেকে উঠে ঘরে গিয়ে ঘুমন্ত অবস্থায় অঙ্কুরকে দেখেছে সুরবালা। ঘুম হতে দেরি করে ওঠার অভ্যাস তার। এই কদিনে সুরবালা বুঝেছে তাই আর ডাকেনি, এমনিতেও ডাকতো না। বালার এলোমেলো চুলগুলো দেখে শায়লা ওকে টেনে বসিয়েছে নিজের কাছে। বসার ঘরে বসে বালার মাথায় তেল দিয়ে দিচ্ছেন তিনি। জাহানারা সকালে নাস্তা তৈরিতে ব্যস্ত। আজ দেরি হয়ে গেছে। পাশের বস্তিতে তার ছোট্ট বাড়ি। আগে রাতটুকু এ বাড়িতে কাটাতো। স্বামী, বাচ্চা নিজের বাড়িতে। শায়লার দেখাশোনা থেকে শুরু করে সব তার দায়িত্ব। এখন সুরবালা এসেছে থেকে বাড়িতে একজন বেড়েছে। শায়লার কাছে থাকতে হয় না আর তাকে। শায়লা সুরবালার মাথায় তেল দিতে দিতে প্রশ্ন করল। সুরবালার সম্পর্কে বেশি কিছু জানা নেই তার। জমিদার বাড়ির মেয়ের সাথে তার ছেলের বিয়ে হয়েছে, অথচ সেই জমিদারের সম্পর্কে এখনো জানা হয়ে ওঠেনি। সুরবালা, তোদের বাড়িতে কে কে আছে? বালা চোখ বুজে অনুভব করছিল মাথায় আরাম লাগছে। চুলের ভাঁজে হাত বুলিয়ে দেওয়াতে ঘুম পাচ্ছে। চোখ বুঝেছিল, চোখ বুঝেই উত্তর করল। আমার বাড়িতে সবাই আছে, মামা, মামি, ভাবি, সৈকত, মা, ভাইজান, শ্যামা, সংগ্রাম জোনায়েত। সংগ্রাম জোয়ারদার? শুনেছি ওর কথা, অঙ্কুর বলেছে। তোর মামাতো ভাই তো? বালা চুপ থেকে খানিক পরে বিবস্বরে উত্তর করল। হুম বিয়ে হয়েছে ওর? হুম শ্যামা বউ? হুম তহুরা আর জবা গল্প করছিল সেবার এসে। সংগ্রাম জোয়ারদার নাকি খুব দাম্ভিক। একটু। বউ পেয়েছে কেমন? দাম্ভিক পুরুষকে হার মানানোর জন্য যথেষ্ট তার বউ। খুব সুন্দর? অনেক সুন্দর। তোর থেকেও বেশি? হয়তো, তাই তো সংগ্রাম জোনায়েতের নজর কেড়েছে। শায়লা চালু হাত থামালেন। বালার কাঁধে দুই হাত রেখে খানিক ঝুঁকে বললেন বালার মুখ পানে চেয়ে। তুই বেশি সুন্দর। আমার গোমরা মুখও কেশবতীর নজর কেড়েছিস তুই। আমি তো ওকে নিয়ে মহাবিপদেই ছিলাম। ওই ছেলে কোন দিন এরকম একটা কাণ্ড ঘটাবে কে জানতো। আমি তো ভাবিনি তোর মতো এত সুন্দরী একটা বউ পাবে ও, আর আমাকে একটা এত সুন্দর মিষ্টি বৌমা উপহার দেবে। বালা নরম হাসল, বাকি কথা ছেড়ে বলল ঠোঁটে হাসি রেখে। তোমার মুখে গোমরা মুখ কেশবতী ডাকতে শুনলে না খুব হাসি পায় মা। শায়লা আবার চুলে তেল লাগাতে লাগাতে বললেন। তোর হাসি পায় আর অঙ্কুর রেগে যায়। কি করব বলতো? ও ছোটবেলা থেকেই গম্ভীর, হাসে না একটু। আগে যাও বা একটু একটু হাসতো, ওর বাবা মারা যাওয়ার পর থেকেই সেই একটু একটু হাসিও মুছে গেছে। শায়লা নির্বাক স্বর। বালা ঘাড় ঘুরিয়ে পিছু তাকালেন, শুধালো নরম কণ্ঠে। বাবার কি হয়েছিল মা? তপ্ত শ্বাস ফেললেন শায়লা, বললেন অবশ্যই। 15 বছর আগে দুটো বাস সংঘর্ষণে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই দুর্ঘটনায় বাসের 26 জন যাত্রীর মধ্যে 6 জন নিহত। এর মধ্যে তোর শ্বশুরও একজন। বালার চোখের চাহনি আহত হলো। শায়লা হাসি ফুটিয়ে বললেন। কি দেখছিস? ঘাড় নাড়ালো বালা। শায়লা ওকে সামনে ঘুরিয়ে চুল আশ্রে দিলেন। আধো লম্বা চুলে বেনি গাঁথার মাঝে সদর দরজায় কড়া নাড়লেন কেউ। 9টা পেরিয়েছে, এ বাড়িতে বাইরের লোক আসে না। অঙ্কুরও বাড়িতে, তাহলে কে? শায়লা কপাল গুটিয়ে তৎক্ষণিক তাকালেন। জাহানারা আঁচলে হাত মুছতে মুছতে বেরোলেন রান্নাঘর থেকে। বসা থেকে শায়লা সুরবালা উঠল দুজনেই। সবার নজর দরজার দিকে। জাহানারা দরজা খুলে দিতে সামনে কতগুলো চেনা মুখ নজরে আসলো। অঙ্কুরের বন্ধুরা, রিক্তা, আরশ, আলামিন, তহুরা আর জবা। ওদের দেখে গুটানো কপাল স্বাভাবিক হলো শায়লার। মুখে হাসি ফোটালেন তিনি। জাহানারাকে পাশ কাটিয়ে একসাথে দরজা পেরিয়ে ভেতরে ঢুকলো সবাই। সুরবালা সব সুপরিচিত মুখ দেখে খানিক বিপাকে পড়ল। ও এখন নতুন পরিচয় এদের সামনে, মাথা নোয়ালো সে। রিক্তা সুরবালাকে দেখে সশব্দে ডাকলো। ওর দিকে এগিয়ে আসলো তড়িঘড়ি করে। সুরবালা। এগিয়েই আচমকা জড়িয়ে ধরল ওকে। তৎক্ষণাৎ ছেড়ে প্রফুল্ল স্বরে বলল। কেমন আছো? জি, আপনি? ভালো। ইস, কি সুন্দর বউ বউ লাগছে তোমায়, একদম টুকটুকে নতুন বউ। তা বর কোথায় তোমার? সেভাবে চুপি চুপি বিয়ে করে ফেললো, আমাদের একটা বারও জানানোর প্রয়োজন বোধ করলো না। কই সে?
সামনে আরশ আর আলামিনকে দেখে জড়তায় গুটিয়ে গেল সুরবালা। শাড়ির আঁচল কাঁধ জড়িয়ে নিল। ওর ইতস্ততা বুঝে শায়লা উত্তর করলেন হাসি মুখে। অঙ্কুর তো ঘুমন্তে উঠেনি এখনো, তোরা আসবি? ও তো আমাদের বললো না। ও আন্টি, আমরা তো অঙ্কুরকে জানাইনি আমরা আসবো, হুট করে এসেছি। ও যেভাবে আমাদের বিয়ের কথা জানায়নি, আমরাও জানাইনি। আর ও এত বেলা অবধি ঘুমাচ্ছে। দাঁড়াও তো, দেখছি ওকে। আগে সুরবালাকে দেখে নেই। তা বলো সুরবালা, তলে তলে এত কিছু করে ফেললে আমার বন্ধুটির সাথে? বিয়েও করে নিলে এত তাড়াতাড়ি? সুরবালা উত্তরে ইতস্থ। এসব কথা শুনতে মোটেও ভালো লাগছে না ওর, কেমন বিভ্রান্ত লাগছে। অপ্রস্তুত হয়ে পড়ছে সে। ও আরও বেশি মাথা নোয়ালো, চিবুক ঠেকালো গলায়। তহুরা তাড়াহুড়া করে আসলো এবার। আরে সুরবালা, লজ্জা পাচ্ছ? তোমার শাশুড়ি এখানে আছে বলে? আরে তোমার শাশুড়ি এসব কিছু মনে করবেন না। তিনি অনেক মিশুক আমাদের সাথে, একেবারে বন্ধুর মতো। তুমি বলো তো, কি করে এভাবে হঠাৎ বিয়ে করলে? আমরা তো ফিরলাম সেদিন, এর মধ্যেই সম্পর্কও করলে, আবার বিয়েও করলে। সুরবালার বিরক্তির মাত্রা বাড়ল। দাঁত চেপে কোনো রকমে গিলে নিল কথাগুলো। উত্তরে কিছু বলার রুচি জাগলো না। ওরা মশকরা করে বলেছে কথাগুলো, তবে সুরবালার কাছে একটু আনন্দদায়ক লাগছে না। এর মধ্যে তহুরার কথার মাঝে মেকি স্বরে বলে উঠল আলামিন। আরে ভাই, ওরা সম্পর্ক করে বিয়ে করেছে, এটা তোকে বলতে হবে নাকি? তলে 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 সুতা কেটেছে আমাদের অঙ্কুর, তাই তো সুরবালা রানী আজ আমাদের ভাবি। কি ভাবি, সব ঠিকঠাক তো? দম ফেলল বালা। বাঁকা চোখে শায়লার দিকে তাকালো। শায়লা সুরবালার অবস্থা খানিক ঠাহর করতে পেরেছে বোধহয়। তিনি বললেন, চুপ কর তো, ওর সাথে তোদের কি? তোদের বন্ধুকে জিজ্ঞেস কর গিয়ে। বেকার বেকার আমার বৌমাকে জ্বালাবি না। বাহ আন্টি, এত তাড়াতাড়ি বৌমার মোহে পাগল হয়ে গেছো দেখছি। রূপে পাগল করলো তোমায়, যেভাবে অঙ্কুরকে করেছে। মাঝে ফোড়ন কাটল জবা। এবার ঝট করে দৃষ্টি তুলল বালা। অমনি মুখোমুখি হলো জবার কটমট দৃষ্টির। চোখ জোড়া কুঁচকালো বালা। এই মেয়েটা শুরু থেকেই কেমন উল্টাপাল্টা কথা বলে, যা মূলত বালাকে খোঁচা দিয়ে। জবা আবার বলল সুরবালার চোখে চোখ রেখে, কি সুরবালা, রূপে পাগল করেছো মা ছেলেকে? রিক্তা শ্বাস ফেলে খোঁটা দেওয়ার উদ্দেশ্যে বলল, রূপ তো তোরও কম ছিল না জবা। কই, তোর প্রতি তো পাগল হলো না অঙ্কুর? যার ওপর পাগল হওয়ার কথা তার উপরেই হয়েছে। তুইও তো ভাবছিস কেন? রূপে পাগল হলেও তো অবশেষে আমাদের অঙ্কুর পাগলটুকু হলো। কেউ তো ঠাঁই পেল তার জীবনে। রিক্তা এতক্ষণে গুরুভার হলো। কথা শেষ করে হাসলো মিহি। ওর কথাটুকু এ পর্যায়ে ভালো লাগলো বালার কাছে। একটু হাসি ফুটলো ঠোঁটের কোণে। হাসলো শায়লাও। তিনি মুগ্ধ নয়নে তাকালেন সুরবালার দিকে। শুধু হাসলো না জবা, ভেতরে ভেতরে কটমট করলো। নাক ফুঁসছে, কাঁপছে তীর তীর করে। জ্ঞাত চিনচিনে ব্যথায় বুকখানা ধাক করে জ্বলে উঠল। চোখ ছলছল করতেই মাথা নোয়ালো। নিজেকে সামলালো গোপনে। চোখ তুলে সুরবালার হাসি হাসি মুখখানা দেখে ফের জ্বলে উঠল তেলে বেগুনে। দাঁত পিষে পৈশাচিক হাসলো। ফোন দিয়েতে বলল কৃত্রিম হাসি ঝুলিয়ে মেকি স্বরে, ঠাঁই পেয়েছে ভালো কথা, তা বউকে ঠাঁই দিয়ে সে কোথায় লুকিয়ে আছে দেখি তাকে। বিয়ের পর তো সুরবালাকে বউ বউ লাগছে, ওকে বর্বর লাগছে কি না দেখি। ঘুমাচ্ছে ও? আচ্ছা তোরা বস, আমি ওকে ঘুম থেকে উঠিয়ে টেনে আনছি এক্ষুনি। বলতে বলতে সিঁড়ির দিকে এগোতে গেল। বাধা দিল আরশ। আমি কি খালি আজ যাচ্ছি নাকি ওর ঘরে? বিয়ে হয়েছে বলে কি ওর ঘরে যেতে পারবো না? কতদিন ঘুম থেকে নিজে ডেকে জাগালাম ওকে। আজ না হয় আর একবার জাগিয়ে আসি, সুরবালা তো রোজ জাগাবে। বলেই কারোর পরোয়া না করে উঠল সিঁড়ি বেয়ে। ওর বাড়াবাড়িটুকু দেখে প্রচণ্ড বিব্রত হলো রিক্তা আর আরশ। সুরবালা সূক্ষ্ম নেত্রে জবাকে উঠতে দেখল নিজের ঘরে। দুপুর গড়িয়েছে। শ্যামা সবে গোসল সেরে বেরোলো কলপার থেকে। সংগ্রাম একটু আগেই ফিরেছে বাড়িতে। বলে গেছে বিকেলের দিকে এসে নিয়ে যাবে ওকে। বলেছে এভাবে মাঝরাতে শ্বশুর বাড়িতে এসে বেজ্জতি হতে ভালো লাগে না।
বউকে ছাড়াও ভালো লাগে না। জমিদার পুত্র, বেইজ্জতি হওয়া মানায় না, তবে বউয়ের সাথে মানায়। বউকেই সই, বউটাকেই বেছে নেবে সে। 2 দিনের জায়গায় বউ না হয় একদিন বাপের বাড়িতে থাকবে। শ্যামা হেসেছিল কথা শুনে। এই লোকটা দিন দিন কেমন উদ্ভট হয়ে যাচ্ছে। সংগ্রাম চলে যাওয়ার পরপরই গোসলে ঢুকেছিল শ্যামা। অলকা নামাজে বসেছেন। যাওয়ার আগে অলকার সাথে আলাদা করে কথা বলেছে সংগ্রাম। সেটা সম্পর্কে অজ্ঞাত শ্যামা। সংগ্রাম অলকাকে সতর্ক করে গেছেন, দেউরির খিড়কি যেন আটকানো থাকে সব সময়। ঘাটের দিকের খিড়কিও তাই। কেন বলেছে অলকা জিজ্ঞেস করেননি। তিনি খিড়কি আটকেছেন সংগ্রাম যাওয়ার পর। মোকলেস আসলে একেবারে বিকেলে আসবেন, তার সামনেও যেন শ্যামার না পড়ে, এটাও বলে গেছে সংগ্রাম। শ্যামা গোসল সেরে ভেজা চুলগুলো গামছায় আটকে আঙিনার দড়িতে কাপড় মিলে দিচ্ছিল। দুপুরের মিঠে রোদ ভালো লাগছে ভীষণ। সূর্য ঠিক মাথার উপর। শ্যামা ভেজা শাড়িখানা মেলে মাথা থেকে গামছা খুলল। ভেজা চুলগুলো মুছতে লাগলো আলতো হাতে আলগোছে। সংগ্রাম বারবার বলে, শ্যামার চুলগুলো ওকে আকৃষ্ট করে ভীষণ। শ্যামার মনে কথা আসতেই নিজের মাঝে মুচকি হাসল শ্যামা। হাঁটু ছাড়ানো চুল থেকে টুপটাপ পানি ঝরছে। ওর চুল মোছার মাঝেই খিড়কিতে কড়া নাড়ল কেউ। সচকিতে আটকে উঠল শ্যামা। আচমকা শব্দে ধক করে উঠল। বুকে থুতু দিয়ে হাঁপ ছাড়ল পর মুহূর্তে। দেউরির দিকে তাকালো। কে এসেছে কে জানে। আম্মা নামাজে। শ্যামার খিড়কি খোলা ঠিক হবে না, সে খুলবেও না। শ্যামা ফের চুলে গামছা পেঁচিয়ে নিল। ছোট ছোট ভেজা চুলগুলো লেপ্টে গালে কপালে। ঘরের দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো শ্যামা। আম্মার নামাজ শেষ হয়েছে কিনা দেখতে হবে, তারপর না হয় আম্মা খিড়কি খুলে দেবে। শ্যামা 2 কদম এগোতেই কানে ভেসে আসলো চিকুন মেয়েলি কণ্ঠ। আম্মা। অমনি থমকালো শ্যামা। শঙ্কিত হয়ে ফিরল পেছনে। চোখ দুটো চিকচিক করে উঠল ওর। অস্ফুট উচ্চারণ করল, ময়না। হ্যাঁ তো, এ তো ময়নার স্বর। মুহূর্তেই সব ভুলে খুশিতে আত্মহারা হয়ে পড়ল শ্যামা। বাড়ানো 2 কদম পিছিয়ে উল্টো পথ ছুটল। নিজেকে স্বাভাবিক না করেই খিড়কির বাঁধন আলগা করে খুলল তড়িঘড়ি করে। সামনে ময়না দাঁড়িয়ে। ফিক করে উজ্জ্বল হাসল শ্যামা। এক মুহূর্তেই বুকে জড়ালো বোনকে। চোখ বুজে বোনকে অনুভব করে হাঁসফাঁস করে উঠল। ময়না, কেমন আছিস বোন? ভালো আছিস? কতদিন পর দেখলাম তোকে। ময়নার হাত জোড়া অবশ। সে শ্যামাকে জড়ালো না। বোনের প্রতিক্রিয়া বা উত্তর না পেয়ে জড়িয়েই চোখ খুলল শ্যামা। সামনে আফতাব, একেবারে দৃষ্টির সম্মুখে। আটকে উঠল শ্যামা। সোজাসুজি শ্যামার পানে অপলক চেয়ে এসে চোখের চাহনি স্থির গোল। ছ্যাদ করে উঠল শ্যামার বুকখানা। ঝট করে ময়নাকে ছেড়ে দূরে ছিটকে আসলো। শ্যামা ছাড়তেই ময়না তড়িতে পেছনে ফিরল আফতাবের প্রতিক্রিয়া দেখার উদ্দেশ্যে। নিজের বড় বোনের পানে নিজের স্বামীকে স্থির দৃষ্টিতে থমকে তাকিয়ে থাকতে দেখে বুকখানা কেঁপে উঠল ষোড়শী কন্যার। মুহূর্তেই দৃষ্টি ফেরালো। চোখ আড়াল করতেই সজল হয়ে উঠল সেই 2 চোখ। ওর তো কিছুই অজানা নয়। আজ মনে হচ্ছে অজানা হলেই হয়তো ভালো হতো, অন্তত খারাপ লাগতো না এই অপ্রস্তুত অপ্রত্যাশিত মুহূর্তে। শ্যামা নির্বাক, হাঁটু কাঁপছে ওর, সাথে বুকটা। ও আর এক মুহূর্ত সময় পার করলো না। নিমিষে শাড়ির আঁচল টেনে ঢেকে ফেললো নিজেকে। ঘোমটা টানলো গলা অবধি। গলা শুকিয়ে কাট। ও ঢোক গিলে গলা ভেজানোর চেষ্টা করলো। বুকটা কেমন ধরফর করছে। চোখ বুজে বড় শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো শ্যামা। শ্যামা ঘোমটা টানতেই চোখ বুঝলো আফতাব। ঢোক গিলে গলা ভেজালো নিজেও। অধর যুগলও ভেজালো। এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে কে ভেবেছিল? আজ সে দ্বিতীয়বার দেখলো শ্যামা নামক এই মেয়েটাকে। দ্বিতীয়বার তো নয়, তৃতীয়বার। মুখটা তো দেখলো দ্বিতীয়বার। প্রথমবার দেখেছিল নিজের বউ হিসেবে কল্পনা করে, আর আজ দেখলো অন্যের বউ হওয়ার পর প্রাপ্ত নব্য জৌলুসে। দ্বিতীয়বার যেদিন শ্যামাকে দেখতে এ বাড়িতে আসলো আফতাব, সেদিন এই মুখখানা দেখার ভীষণ তৃষ্ণা জেগেছিল। ইচ্ছে হয়েছিল এক পলকের জন্য এই শ্যামলা মুখশ্রীর পানে তাকাতে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। অসহায় আবদার করেও দেখা মেলেনি। আজ মিলল আকস্মিক, কিন্তু আফতাব সেভাবে দেখার জন্য প্রস্তুত ছিল না। শ্যামা নিজেকে সামলে নিল কোনো রকমে। আফতাব চোখ নামিয়ে নত করেছে। নিজের মনে খাপ খাচ্ছে না।
অবাধ্য চোখের উপর রাগ হচ্ছে ভীষণ। কেন দেখতে গেল দেখা তো উচিত হয়নি। শ্যামা কম্পিত কণ্ঠে বলল, ভেতরে আয় ময়না। বলেই তড়িৎ বেগে বাড়ির ভেতরে ঢুকলো। ঢুকে এক মুহূর্ত থেমে আবার বলল, ভেতরে এসে খিড়কি আটকে দিস। কথা শেষ করে আর থামিনি, ছুটেছে ঘরে। ময়না আফতাব ঠায় দাঁড়িয়ে কম্পিত দৃষ্টি তুলে আফতাবের দিকে তাকালো ময়না। আফতাবের অবস্থাটুকু একটু হলো আন্দাজ করতে পারছে সে। জোরপূর্বক ঠোঁটে হাসি টানার চেষ্টা করলো ময়না, বলল, ভেতরে চলেন। ময়না ঢোকার পরও আফতাব ভেতরে ঢুকতে সময় নিল। পা কাঁপছে ওর, চোখ তোলে নি আর ময়নার দিকেও না। ময়না খিড়কি আটকে দিল কথা মতো। এতক্ষণে অলকার নামাজ শেষ, তিনি ঘর হতে বেরিয়েছেন ঝটপট। মেয়ের ডাক নামাজরত অবস্থায় কানে পৌঁছেছে তার। আম্মাকে দেখে হাসি প্রসারিত করল ময়না, ক্ষীণস্বরে বলল, আম্মা। ময়না, তুই কেমন আছিস মা? আমি ভালো আছি আম্মা, তুমি? ভালো। অলকা নত যেন আফতাবের পানে তাকালেন। অবস্থা ঠাউর করতে অসুবিধা হলো না মোটেও। তিনি বললেন নরম গলায়, কেমন আছো বাবা? ভালো আম্মা। বিরস ক্ষীণ উত্তর। শ্যামা অলকার ঘরে ঢুকেছে। আফতাবকে নিয়ে আরেক ঘরে ঢুকলো ময়না। এ ঘরেই কাল রাতে ছিল শ্যামা সংগ্রাম। শ্যামার শাড়ি খাটের উপর ভাঁজ করে রাখা, পাশেই সংগ্রামের একটা পাঞ্জাবি, সেটা অগোছালো। ও সকালে কাপড় পরিবর্তন করে বাড়ি ফিরেছে। আফতাবের নজর কাড়ল পাঞ্জাবিটা। শাড়ির পাশে পাঞ্জাবি, পাঞ্জাবিওয়ালাও নিশ্চয়ই পাশেই ছিল। হাসলো আফতাব। এটা হওয়ার নয় কি? অলকা ময়নার সাথে টুকটাক কথা বলে বেরিয়েছেন, ঢুকেছেন নিজের ঘরে। শ্যামা খাটের পাশে স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে। অলকা ডেকে শুধালেন। কি হয়েছে? শ্যামা অপ্রস্তুত হলে উত্তর করল, কিছু না আম্মা। আফতাব ময়নার স্বামী। আকস্মিক অলকার কথায় ঝট করে চাইল শ্যামা। শঙ্কিত অবিশ্বাস্য বৃহৎ নয়ন, সে তো জানে না কিছু। এটাই হবার ছিল। শ্বাস ফেলে খাটের পাশে বসে সবটা ধীরে সুস্থে খুলে বললেন অলকা। সবটা শুনে শ্যামা থম মেরে রইল। পা দুখানা অবশ্যই আসতেই ধপ করে বসে পড়ল অলকার পাশে। ময়নাটার সাথেও এত কিছু ঘটে গেছে, মানতে ভীষণ কষ্ট হচ্ছে শ্যামার। চোখ সজল হয়ে আসতেই অলকা থমকালেন। কইছি না সব বিষয়ে কানবি না, অভ্যাস হয় নাই এখনো। আম্মা, আম্মা ময়না। ময়না সুখে আছে এখন, ও সুখ হইতে মুক্তি পাইছে। আফতাবরে চিনস তুই? হ্যাঁ, কেমন একটু হইলেও জানোস ময়নারে মাইনা নিছে হেরায়। কিন্তু কিন্তু কিসের? ময়নার জীবনে কিন্তু নাই এখন। ওরা ময়নারে মারতো? অলকার কণ্ঠ কাঁপল। হ। তুমি সব শুই না এমনি শান্ত আছো আম্মা? এইগুলা তো এখনকার কথা না, যখন শুনছিলাম তখনও শান্ত আছিলাম। কি করার আসিল আমার? তোর বাপ তোর সব নষ্টের করা, হেল্লাই গাইতো হইছে সব। হ্যাঁ, বাপ হইয়াও কিছু করতে পারে নাই, প্রশ্রয় দিয়া আইছে সব। আমি কি করলাম? আমি যদি ময়নার জায়গায় থাকতাম তাইলে? শ্যামা, তুই ময়নার জায়গায় থাকতি না কোনো দিন। তোর থাকার কথা যেইখানে সেইখানেই আছস তুই। এখন আর ভাবিস নাই নিয়া, তোরে জানানোর দরকার আছিল, জানাইলাম। অলকা বেরিয়ে গেছেন। একটু একটু নাস্তার ব্যবস্থা করেছেন ছোট জামাইয়ের জন্য। ময়না আফতাবের সামনে সব রেখে ধীরে দূরত্ব বজায় রেখে পাশে বসলো। মুখ খোলার সাহস হলো না। আফতাব গম্ভীর স্বরে বলে উঠল ও বসতেই, বই খাতা গুছিয়ে নাও, বাড়ি ফিরবো। আইস থাকতে দিতে চাইছিলেন? প্রয়োজন নেই থাকার, হাতে সময় নেই। যেভাবে এসেছো সেভাবেই বাড়ি ফিরবে। থাকি আইস, আপাও আছে। আমার কথা বলতে ভালো লাগছে না ময়না, তাড়াতাড়ি গুছিয়ে নাও সব, নয়তো বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। ময়না মলিন মুখে মাথা নত করলো। আফতাব অবস্থা দেখে বলল একই স্বরে, পরীক্ষার পর নিয়ে আসবো, যতদিন খুশি থেকো তখন। এখন যাও, সব গুছিয়ে নেবে ঠিকঠাক। উঠে দাঁড়ালো ময়না। টেবিলের উপর সব বই খাতা ও ঠোঁট উল্টে সব গুছিয়ে একটা বড় ব্যাগে ভরল। আফতাব কোনো একদিকে চেয়ে এক ধ্যানে। সব গোছানো শেষে ব্যাগটা টেবিলের উপর থেকে নিচে নামাতে চাইল ময়না।
ভীষণ ভারী হয়েছে বইয়ের ভারে। ও জোর খাটালো। ভারী ব্যাগ কোনো রকমে টেনে দখলে নিতেই ভার সামলাতে না পেরে ধপ করে মাটিতে পড়ল ব্যাগটা। আকস্মিক ব্যাগের ভারের সাথে কোমর চড়কে হেলে পড়ল ময়না। মৃদু কুকিয়ে উঠল সে। অমনি ছট করে চাইলো আফতাব। বসা থেকে এক ধাক্কায় উঠে চেঁচিয়ে উঠল, ময়না! এগোলো তড়িতে। ময়না কোমরে হাত ঠেসে সোজা হয়ে দাঁড়াতেই ঝাড়ি মারল আফতাব। একটা থাপ্পড় মারবো? যা করতে পারো না করতে যাও কেন, হ্যাঁ? এক্ষুনি কোমর ভাঙলে কি হতো? অলকা ছুটে এসেছেন। তার উপস্থিতি বুঝেও থামল না আফতাব। বেশি বাড়াবাড়ি তোমার। সব গুছিয়ে নিতে বলেছিলাম, শুধু এটা নামাতে বলেছে কে তোমায়? কি হয়েছে বাবা? আপনার মেয়ে কথা শোনে না আম্মা, এক্ষুনি কোমর ভাঙতে বসেছিল সে। অলকা ফাঁকা টেবিল দেখে ব্যাগের দিকে তাকালেন, শুধালেন, বই খাতা কি করবা? ময়না বাচ্চাদের ন্যায় ঠোঁট উল্টালো। ভীষণ বলতে ইচ্ছে করলো এই লোকটাকে জোর করে পড়াশোনা করাবে, আবার পরীক্ষাও দেওয়াবে, কিন্তু পারল না বলতে। বলল আফতাব, আপনার মেয়ের পরীক্ষা কদিন বাদ। পরীক্ষা দেবে সে, তাই সব বইপত্র নিয়ে যাচ্ছি। এসবই নিতে এসেছি আজ। অলকা হা বনে চাইলেন ময়নার পানি। পর মুহূর্তে শুধালেন, আজ ওই চইল্লা যাইবা? এক্ষুনি? কি গো বাবা, কেবলই তো আইলা। সময় নেই আম্মা, আপনার ফাঁকিবাজ মেয়ের অনেক পড়া বাকি। রান্না করি তাহলে? কিছুই তো খাইলা না। খেলাম তো, পেট ভরে গেছে আজ। যে উদ্দেশ্যে আসা সেটা সেরেই চলে যাই। বইগুলো নিতে এসেছিলাম, আপনার মেয়েকে নিয়ে আসলাম আপনাকে এক পলক দেখানোর জন্য। দেখলেই তো, এবার যাই, নয়তো ফিরতে দেরি হয়ে যাবে। অলকা বাধা দিতে পারলেন না, চাইলেন না দিতে। তিনি বুঝলেন আফতাবের উগ্র অবস্থাটুকু। বাইরে ভ্যান দাঁড়িয়ে। বইয়ের ব্যাগটা ভ্যানে তুলে দিয়ে বাইরেই দাঁড়িয়ে আফতাব। ময়না অলকার ঘরে ঢুকেছে একটু। শ্যামা আর বেরোয়নি ঘর থেকে। সে বসে জানালার পাশে। ময়না ডাকলো, আপা। চকিতে ফিরল শ্যামা। ময়নাকে দেখে উচ্ছ্বাস জাগলো না, বরং এবার ভালোভাবে নজর বোলালো বোনের দিকে। উঠে দাঁড়ালো সে। ময়না এগিয়ে বলল, চলে যাইতেছি আপা। তখন তো আমারই জিগাইলা আমি কেমন আছি, উত্তর তো শোনো নাই। আমি ভালো আছি আপা, তুমি ভালো আছো? উত্তর করল না শ্যামা। ও ময়নাকে দেখতে ব্যস্ত। ওর ওটুকু বোনটা ভেতরে ভেতরে লুকাচ্ছে সব কিছু। ময়না আবার বলল, উত্তর না পেয়ে। এবার বিবস্বরে, দেখো আপা, তোমার ভাগ্যটা দুইবার আমার হইল। আজব না? একবার দুর্ভাগ্য, আর এবার কি ময়না? এবার কি? ময়না তো নিজেও জানে না, তবুও বলল, সৌভাগ্য। জানো আপা, আমি পরীক্ষা দিব, চলে যাইতেছি, দোয়া কইরো কেমন? আমার দোয়া কাজে লাগবো? তুমি তো আমার আপা, লাগবো না আবার? তাইলে দোয়া করি দুনিয়ার সব সুখ তোর হোক, সুখী হ তুই। ময়না হেসেছে একটু। হেসেই বেরিয়ে গেছে ঘর থেকে। আসলো এই সবে, যেতে দেরি হলো না। আজ যাওয়ার আগে ময়না কাঁদেনি। মানিকের সাথে বিয়ে হওয়ার পর প্রথমবার যেবার এসেছিল সেবারও কাঁদেনি। পরবর্তী যতবার এসেছে ফিরে যাওয়ার আগে চোখের কোণে পানি জমেছিল। আজ জমল না, তবে মুখ ভার ছিল। চলে গেছে ওরা। বিকেল গড়াচ্ছে। সংগ্রাম আসবে বিকেলের শেষ ভাগে। এক জামাই এসে না খেয়ে চলে গেল, আরেক জামাই আবার আসবে। তার জন্য রান্না বসিয়েছেন অলকা। চুলায় জাল ধরিয়েছেন সবে। শ্যামাও পাশে বসে। এরই মধ্যে দেউরির বাইরে থেকে মুকলেসের বড় ঝাই গলা ভেসে আসলো। খেকিয়ে ডাকছে সে। অলকা চমকালেন আকস্মিক। আব্বার কণ্ঠ কানে আসতেই ধক করে উঠল শ্যামা। অলকা তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বললেন, ওরে যা শ্যামা। শ্যামা শুনল না। অলকা পা থামিয়ে আবার বললেন, কি হয়েছে? ঘরে যাইতে কইলাম তো। অনেক দিন আব্বারে দেখি না আম্মা, আমারেও তো দেখে না, দেখতে ইচ্ছা করতেছে আব্বারে। প্রতি উত্তরে অলকা কথা বাড়ালেন না। সংগ্রামের নিষেধটুকুতে বেশি গুরুত্ব দিলেন না তিনি। মোকলেসের ডাকের মাত্রা বাড়তেই তড়িঘড়ি করে পা চালিয়ে খিড়কি খুলে দিলেন। সাথে সাথে খ্যাস খ্যাসে গলায় খেকে উঠল মোকলেস, দিন দুপুরে দৌড় আটকায়া বয়ে আসুস কেন? অলকা উত্তর না করে সরে দাঁড়ালেন। তাকে পাশ কাটিয়ে গলার গামছা ছেড়ে কুচকানো মুখে বাড়িতে ঢুকলো মোকলেস।
চুলায় ধোয়া ওঠা দেখে তাকালো সামনে। শ্যামা দাঁড়িয়ে চুলার পাশে। অমনি কুচকানো মুখটা আরও বেশি কুচকে গেল তার। কটমট করে উঠলেন তিনি। এই মেয়েটা আবার এসেছে। চরম বিরক্তি হলো মোকলেস। ফুঁসে উঠল ভেতর ভেতর। ময়নার এই অবস্থার জন্য শ্যামাকেই দায়ী করেন তিনি। হয়তো নিজের কাঁধের বোঝা শ্যামার কাঁধে চাপিয়ে নিজেকে সান্ত্বনা দেন। অলকার সাথে আজকাল ঝগড়া বাঁধে অনেক। সব কিছুতেই শ্যামাকে টানা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে মোকলেসের। সামনে শ্যামাকে দেখে চোখ পাকিয়ে দাঁত পিষে অলকার দিকে তাকালেন মোকলেস। শ্যামা শুধালো নরম কণ্ঠে, ভালো আছো আব্বা? মোকলেস গটগটিয়ে এগোলেন কলপারের দিকে। অলকার উদ্দেশ্যে দাঁত পিষে বললেন ক্ষিপ্র বেগে, খাইতে দে আমারে, কাইল থাইকা বাড়ি আহি নাই, খোঁজ আছে কোনো? অন্ন ধ্বংস করতেছস একলা একলা মাইয়ারে লইয়া? আমার চোখের আগর থাইকা দূরে যাইতে কয়া ওই মাইয়ারে, গা জ্বালাইস না আমার। মাথা নোয়ালো শ্যামা, অপমান বোধে নয় কষ্টে। মোকলেসের গোসল সেরে বেরোনোর আগে শ্যামা ঘরে ঢুকেছে, নিজের ঘরে। টেবিলের উপরটা ফাঁকা, বইপত্র সব নিয়ে গেছে ময়না। শ্যামা কিছু ভেবে হাসার চেষ্টা করলো। মোকলেসকে খাবার বেড়ে দিয়ে সরে এসেছেন অলকা। ওখানে থাকলে অলকাকে শুনিয়ে শুনিয়ে বকবক করতেন তিনি। রাতে আবার আড়তে যাবেন তিনি, খেয়েই ঘুমিয়েছেন। সংগ্রাম এসেছে ঠিক সন্ধ্যা নামার আগে। শ্যামা ঘরে ছিল, অলকার রান্না শেষ। তিনি খিড়কি খুলে দিয়ে কলপারে গেছেন। খাটের পাশে দাঁড়িয়ে জানালায় মাথা ঠেকিয়ে ঘাটের দিকে একধানে চেয়ে আছে শ্যামা, ভাবছে কিছু। আফতাব আর ময়নার চেহারা চোখের সামনে ভাসছে বারবার। সেও আজ দ্বিতীয়বার আফতাবকে দেখলো। প্রথমবার দেখার পর চেহারা মনে ছিল না। হাজার চেষ্টা করেও আফতাবের চেহারা ধ্যানে আনতে পারেনি শ্যামা। তখন অপ্রত্যাশিতভাবে আফতাবের জায়গায় সংগ্রামকে কল্পনা করেছিল সে। কেন জানা নেই। সংগ্রামকেও তো তখন একবারই দেখেছিল, তাহলে ওর চেহারা তো ভুলল না। আর আফতাবের জায়গাতেই বা ওকে কল্পনা করার মানে কি ছিল তখন? তখন তো শ্যামা সংগ্রামকে ঠিকঠাক চিনতও না। তবে ভাবতে ভাবতে দীর্ঘ হয়ে আসছে শ্যামার। ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিচ্ছে। সংগ্রাম তখন অপরিচিত থাকলো, এখন তো পরিচিত, সুপরিচিত এখন। সংগ্রাম নিঃশব্দে চুপিসারে ঘরে ঢুকলো। পা টিপে টিপে ঠিক শ্যামার পেছনে দাঁড়িয়ে আচানক বরাবরের ন্যায় আলগোছে পেছন থেকে জড়িয়ে ধরলো শ্যামাকে। থুতনি উন্মুক্ত কাঁধে ঠেকিয়ে ডাকলো একই সাথে, সাহেবান। চমকালো না শ্যামা, তেমন ভরকানো প্রতিক্রিয়াও দেখালো না। সে ধীরে ঘাড় বাঁকিয়ে তাকালো, উত্তর করলো, ভয় পাওনি? ভয় পাবো কেন? এভাবে আচমকা জড়িয়ে ধরলাম যে। এভাবে আচমকা জড়াতে জড়াতে অভ্যাস হয়ে গেছেন আমার। আপনি ছাড়া আর কে এভাবে জড়াবে আমায়? আমি তো এতক্ষণ ছিলাম না, বুঝলে কি করে? যদি ভূত জড়িয়ে ধরতো। হাসলো শ্যামা। আপনার গায়ের গন্ধ যেখানে আমার পরিচিত, সেখানে আপনার স্পর্শের অনুভব করতে পারবো না আমি? আর ভূতের সাথে আছে নাকি আমায় ছোঁয়ার? আপনি না ওর হাত কেটে দেবেন? দেবো তো, তোমার দিকে তাকালে চোখ উপড়ে ফেলবো। ছোঁয়া তো অনেক দূর। তোমাকে দেখা, ছোঁয়া, ভালোবাসা, জড়িয়ে ধরা, সব কিছুর অধিকার শুধু আমার। এখন চলো, তৈরি আছো তো? চলে যাই। কেবলই তো আসলেন। তোমাকে নিতেই। দেরি কিসের? আমার যেতে ইচ্ছে করছে না। আর আমার তোমাকে এখানে রাখতে ইচ্ছে করছে না। আমার ইচ্ছের প্রাধান্য দিন আজ। তুমি আমারটা দাও। দিই তো সব সময়। আজও দাও। শ্যামা সংগ্রামকে পুরোপুরি দেখলো নজর বুলিয়ে। এখান থেকে বেরোনোর আগে যেমন ছিল এখন তেমনই আছে, একই পোশাকে। শ্যামা শুধালো, বাড়িতে যাননি কেন? তুমি নেই, গিয়ে কি করব? আমি যখন ছিলাম না তখন কি করতেন? তখন একলা ছিলাম, বিন্দাস ছিলাম, কোনো পিছুটান ছিল না। এখন তুমি হয়েছ, পিছুটান জন্মেছে। টান যেখানে সেখানে ছুটে আসলাম আবার। বউয়ের টান বড় টান বেগম। বিনিশত শক্ত টানে ছুটে এসছি আমি। আমার প্রতি টান নেই? জড়িত কণ্ঠে প্রশ্ন শ্যামার। সংগ্রাম এবার ছাড়লো শ্যামাকে। শ্যামা ঘুরে মুখোমুখি দাঁড়াতেই উত্তর করলো, আছে তো। তাহলে আম্মা হয়তো অপেক্ষায় ছিলেন আপনার। কাল রাত থেকে বাড়িতে নেই আপনি। এখন তো ফিরবো তোমাকে নিয়ে। আমাকে এড়িয়ে চলছেন আপনি? সংগ্রাম সোজাসুজি শ্যামার চোখে চোখ রেখে দাঁড়িয়ে। শ্যামাও চেয়ে কৌতূহলী দৃষ্টিতে। উত্তর না পেয়ে ফের শুধালো শ্যামা, উনি আপনার মা, ছোট জমিদার সাহেব। আর তুমি আমার বেগম।
আমার গুরুত্ব বেশি নয়। হুম, তোমার গুরুত্বই বেশি আমার কাছে। উনি আপনার জন্মদাত্রী। জানি তো, আর এটাও জানি তুমি আমার অর্ধাঙ্গিনী, যেটা উনি মানেন না। আপনি তো বলেছিলেন তাতে আপনার কিছু যায় আসে না। তাহলে আমার জন্য নিজেদের মা ছেলের মধ্যকার সম্পর্কে অবনতি টানছেন। টানছি না, উনি টানতে বাধ্য করছেন। ছোট জমিদার সাহেব, আপনি অবুঝ নন। জানি। আমার জন্য আম্মাকে আর উপেক্ষা করবেন না। কথা দিন, আপনি আমার সাথে ঠিকঠাকভাবে কথা বলবেন, সময় কাটাবেন, দেখবেন আম্মা খুশি হবেন এতে। আপনাকে নিয়ে ভয় দূর হবে আমার মন থেকে। এখন আপনি আম্মাকে উপেক্ষা করছেন, এটা তো আমার জন্যই। এতে করে আমার প্রতি আরো বেশি ক্ষোভ জন্মাচ্ছে আম্মার মনে। উনি ভাবছেন আমি আপনাকে ওনার থেকে দূরে সরাচ্ছি। আমাকে না মানার যথেষ্ট হেতু আছে আমার কাছে। আমাকে মেনে নেওয়া সহজ এত? বেগম, এসব শুনতে পছন্দ করি না আমি। তুমি ভালো করে জানো, তোমাকে মেনে নেওয়া যদি সহজ না হয়ে কঠিন হয়, তাহলে কঠিনই। সংগ্রাম জোয়ারদার সহজ কাজ করে না, কঠিনটাকেই বেছে নেয়। তাই বেছে নিয়েছেন আমায়? এতদিনেও এই প্রশ্ন বলছো না আমায়? বুঝি, কিন্তু আমাকে এভাবে বেছে নেওয়ার অর্থ বুঝি না। নিজেকে বোঝানোর চেষ্টা করে সান্ত্বনা দিই অনেক, তবুও প্রশ্ন জাগে, কি স্বার্থ আপনার আমার মাঝে? সংগ্রাম খানিক হেসে বলল, তুমি আমার সবচেয়ে বড় স্বার্থ। তোমাকে পাওয়াটাই স্বার্থ। সার্থক আমি, শ্যামা সুন্দরীকে পেয়ে সার্থক এই সংগ্রাম জোয়ারদার। কিভাবে? বিবশ প্রশ্ন, উত্তর তৎক্ষণাৎ। চোখ লেগেছে যে তোমার উপর, সংগ্রাম জোয়ারদারের চোখ যেটাতে আটকায় সেটা সে হাসিল করে ছাড়ে। একমাত্র নারী তুমি, জাদুকরণী বললে ভুল হবে না, যে নিজের প্রতি আমাকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছ, আর আমি সক্ষম হয়েছি তোমাকে হাসিল করতে। শ্যামা চুপ, কথা বাড়ালো না। চুপচাপ পাশ কাটাতে গেলে সংগ্রাম ওর হাত টেনে ধরলো, আবার সামনাসামনি দাঁড় করালো। এই মেয়েটা বোঝে না কেন ওকে। শ্যামা বিবশ হয়ে যায় এই প্রসঙ্গে কথা উঠলে, তাই সে প্রসঙ্গ তোলে না। সংগ্রামও পছন্দ করে না এই প্রসঙ্গ। শ্যামার নত মাথা। সংগ্রাম চিবুক ধরে উঁচু করলো মুখখানি, কপালে একটা গাঢ় চুমু এঁকে দুগালে আগলে নিয়ে বলল, চলো বাড়ি ফিরে আম্মার সাথে কথা বলবো, কথা দিলাম। সেই সকালের পর থেকেই খ্যাচ করছে সুরবালা, মুখের দিকে তাকানো যাচ্ছে না। আধার নেমেছে মুখে, অঙ্কুরের দিকে তাকাচ্ছে না সে। অঙ্কুর পুরোপুরি দৃষ্টিতে না তাকিয়েই বুঝছে বালার ভাবগতিক। সন্ধ্যার পর নিজে ঘরে এসে বই পড়ছিল সে। শায়লার কাছ থেকে কতক্ষণ বাদ এ ঘরে আসলো বালা। দরজা থেকে অঙ্কুরকে দেখলো, চোখে সরু ফ্রেমের চশমা আজ, চশমা লাগিয়ে বই পড়ছে। এই বইটা মাঝে মাঝে অঙ্কুরকে পড়তে দেখে সুরবালা। বালা ভালো করে লক্ষ্য করলো, খানিক হাসছে অঙ্কুর। অধীর মনোযোগ বইয়ের পাতায়, পাতা উল্টে আবার মনোযোগ দিল। বিঘ্ন হলো না একটু। সুরবালা ফোঁস করে উঠে গটগটিয়ে ঘরে ঢুকলো। দরজায় খানিক শব্দ করে বাড়ি মিলে জানান দিল নিজের উপস্থিতি। তবু হেলদোল নেই অঙ্কুরের। শক্ত মুখে ঘরে ঢুকে গোছানো পরিপাটি বিছানা আবার গোছালো সুরবালা। হাঁটছে ধপধপ করে, তবুও তাকাচ্ছে না অঙ্কুর। বালা ফুসলো চোখ সরু করে তাকিয়ে, বলতে লাগলো নিজের মাঝে জোরে জোরে, জবা ফুল কারোর খুব পছন্দ, তাই না? ফুলের গন্ধ নাকে না লাগলে ঘুম ভাঙে না তার। গন্ধ শুকিয়ে ঘুম ভাঙাতে হয়। হুটহাট একটা ছেলের ঘরে একটা মেয়ে ঢুকে পড়ে, কোনো বাধা নেই, জড়তা নেই কারোর মাঝে। ফুলেরও না, আর ফুলের মালিরও না দেখছি। কতদিন ধরে চলছে এসব? অঙ্কুর কপাল কুঁচকালো বইয়ের পাতায় নজর রেখে। কী সব উল্টাপাল্টা বকছে এই মেয়েটা। অঙ্কুর নিজ ইচ্ছায় শুনেও শুনল না। বালা গজগজ করে উঠল, এক ঝটকায় এগিয়ে ক্ষিপ্ত কণ্ঠে কেঁপে কেঁপে বলল, এই যে শুনছেন আমার কথা? আমি কিছু বলছি। শুনছি। কই? কান দিয়ে শুনছি, কান কানের জায়গাতেই আছে। শুনুন, মন দিয়ে শুনুন আমার কথা। মন তো দিয়েই দিয়েছি। না তাকিয়ে একই ভঙ্গিতে উত্তর। জ্বলে উঠল সুরবালা, বলল গলা টাটিয়ে, কতদিন ধরে চলছে এসব? কী সব? ওই যে জবা ফুলের সাথে প্রেমপ্রীত। বই থেকে নজর সরিয়ে সামনে দৃষ্টিপাত করলো অঙ্কুর, তবুও তাকালো না বালার দিকে। বলল কপাল গুটিয়ে, কী সব বলছ? যা বলছি তাই। একটা মেয়ের সাহস কী করে হয় একটা বিবাহিত ছেলের ঘরে ঢোকার? কোনো বাধা নেই এতে। কোন অধিকারেও আমার ঘরে ঢুকেছে বলুন? আগেও রোজ রোজ হুঠাৎ এইভাবে আপনার ঘরে ঢুকতো, ঘুম থেকে জাগাতো আপনাকে কেন? হ্যাঁ, একাকে ঘুম থেকে উঠতে পারেন না? ঘুম থেকে জাগানোর জন্য আলাদা বান্ধবীকে রাখতে হবে কেন?
একা একা ঘুম থেকে উঠতে আলসেমি লাগে, তাই বান্ধবীকে রাখতে হয়, বুঝলে? ক্ষিপ্ত চাহনি আরও বেশি ক্ষিপ্ত হলো বালার। গর্জে উঠল সে। আবার বেশমের মতো শেখারও করছেন। মিথ্যে বলি না, সত্যিটাই বললাম তাই। চুপ করুন অসভ্য লোক। আমি থাকবো এই ঘরে। যে ঘরে অন্য মেয়ের পা পড়বে সে ঘরে থাকবো না আমি। আপনি থাকুন আপনার জবা ফুল বান্ধবীকে নিয়ে। রোজ রোজ ঘুম থেকে জাগিয়ে দিতে আসবে তো সে। সুরবালা, কথা বলবেন না আপনার সাথে। আমি চললাম মায়ের ঘরে, আজ থেকে সেখানেই থাকবো আমি। বালা পা বাড়াতে গেলে আকস্মিক ওটকে আটকাতে ওর আঁচল টেনে ধরল অঙ্কুর। স্পর্শ করা তো বারণ, আঁচলের টান পেতেই ঝট করে পিছু ফিরল বালা। অমনি চোখ সরালো অঙ্কুর। অন্য হাতে চোখ থেকে চশমা খুলে উঠে দাঁড়ালো। আঁচলের কোনা হাতে পেঁচিয়ে সুরবালার দিকে এগোলো। সুরবালার শাড়ি পেঁচানো নিজের হাতের দিকে তাকিয়ে বলল ধীরে, তোমার কি কোনোভাবে হিংসে হচ্ছে? হিংসে? আমার কেন হিংসা হবে? জবা শুধু কথা শেষ করতে পারল না অঙ্কুর, শুরুই করতে পারল না, তার আগে ঝাঁঝিয়ে উঠল সুরবালা। খবরদার ওই মেয়ের নাম মুখে উচ্চারণ করবেন না। এবার এক পলকের জন্য বালার চোখে চোখ রাখলো অঙ্কুর। এক পলকেই চোখ সরিয়ে নরম হাসলো, বলল পেঁচানো শাড়ির আঁচল নিজের হাত থেকে ছাড়াতে ছাড়াতে, আমার মুখে উচ্চারিত হওয়া একটা মেয়ের নামও সহ্য করতে পারছো না তুমি, অথচ আমি প্রতিনিয়ত তোমার হৃদস্পন্দনে স্পন্দিত হওয়া অন্য কারোর নামকে সহ্য করছি। আমার ঘরে একটা মেপা রেখেছি বলে সহ্য হচ্ছে না তোমার, অথচ তোমার পুরো মন জুড়ে অন্য কারোর দখলকারী বিচরণ থাকা সত্ত্বেও তা সহ্য করে যাচ্ছি আমি। বিষয়টা অদ্ভুত না? ঝাঁকুনি দিয়ে উঠল বালা। ক্ষিপ্ত ভঙ্গিমা শিথিল হয়ে আসলো নিমিষেই। অঙ্কুর আঁচল ছেড়ে দিয়েছে। এক মুহূর্তের জন্য ওর দিকে তাকিয়ে থাকতে পারল না বালা, চোখ নামালো সে। রুদ্ধ গলার ঢোক গিলে চোখ তুলল আবার। কথা কাটিয়ে বলল কাপা গলায়, ওই মেয়েটা যদি আর কোনোদিন এই ঘরে আসে তাহলে সেই দিনই এই ঘরের শেষ দিন হবে আমার, মনে থাকে জানো। হাসলো অঙ্কুর। বুঝলো বালার প্রসঙ্গ পাল্টানোর কায়দা। সে আবার গিয়ে বসলো আগের জায়গায়। বই হাতে তুললো আবার। সেই ছেড়ে যাওয়া লাইনের পর নজর বুলিয়ে পড়তে শুরু করলো বই। বালা খানিক দাঁড়িয়ে থেকে ডাকলো, শুনুন। শুনছি। এইভাবে নয়। কিভাবে? বই রাখুন। অঙ্কুর শ্বাস ফেলে বইটা রাখলো, হেলে বসলো সামনের দিকে। ও তাকাচ্ছে না বালার দিকে। বালা সেই কাল থেকে লক্ষ্য করছে এটা। বালা এগিয়ে সামনে দাঁড়ালো। তবু অঙ্কুর চোখ না তুললে খানিক বিরক্তি নিয়ে বলল বালা, এভাবে চোখ ফুরিয়ে আছেন কেন? আমার দিকে তাকিয়ে কথা বলুন। আমার দিকে তাকিয়ে কথা না বলে ভালো লাগে না আমার। অঙ্কুর চাইলো ঝট করে। বালাও তরিতে, কি চাও বলো তো তুমি? তোমাকে স্পর্শ করতে বারণ করো আমায়, আবার হুটহাট আচমকা নিজে থেকে আমাকে জড়িয়ে ধরো। তোমার দিকে তাকাতে অবধি বারণ করো, এখন আবার না তাকালে ভালো লাগে না তোমার। আসলে চাওটা কি? কি ভালো লাগে তোমার? খানিক নিরেট তেজ অঙ্কুরের গলায়। বালার সহ্য হলো না এটাও। সে তেজ দেখালো, আমি যা চাই তাই, যেভাবে চাই সেভাবে বলতে হবে আপনাকে। কেন চলবো আমি? কারণ আপনি বিয়ে করেছেন আমাকে। তুমিও তিন কবুল বলেছ, এটা ভুলেছেও না। স্ত্রী তুমি আমার। তো কি স্বামীর অধিকার চাই আপনার? অঙ্কুর তৎক্ষণাৎ দাঁড়ালো, বলে উঠল তৎক্ষণাৎ শক্ত রাগান্বিত কণ্ঠে, সুরবালা, কথা উল্টো পথে ঘোরাবে না, শুনতে ঘৃণিত লাগে এইভাবে বললে। বালার চোখ ছলছল, চোখে টইটুম্বুর পানি দেখে ছলকে উঠল অঙ্কুর। ব্যস্ত হয়ে বলল, আরে কাঁদছো কেন? কি এমন বললাম? এক দেখালেন কেন আপনি আমাকে? আমি বলেছি না আমি যেভাবে বলবো সেভাবে চলতে হবে আপনাকে। আমি যখন যা বলবো তাই করতে হবে। আচ্ছা, তাই করব। চুপ করো, পানি মোছো চোখের। আপনি মুছিয়ে দিন। চোখ নামিয়ে আবদারের স্বর সুরবালার। অঙ্কুর হতবাক হলো, স্থির হয়ে দাঁড়ালো ঠায়। কি হলো, মুছিয়ে দিন। নড়ে ছড়ে উঠল সে, কাঁপলো দৃষ্টি, ঘন পলক পড়ল চোখে। ঢোক গিলল অঙ্কুর। নরম এক পা এগিয়ে হাত বাড়িয়ে বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে সুরবালার চোখের কোণে সদ্য জমা চিকচিকে অশ্রুকণাটুকু মুছিয়ে দিল আলগোছে। চোখ বুঝলো মেয়েটা। বাড়িতে আসার পর আফতাব আর বেরোয়নি বাড়ি থেকে। সন্ধ্যা হতেই ময়নাকে বসিয়েছে পড়ার টেবিলে। খাটের পাশে টেবিল, ও বসেছে খাটে পা ঝুলিয়ে। ময়না টেবিলের সামনে চেয়ারে।
বসলো সবে, চুপচাপ দুজনেই বসে মাথা নত করে টেবিলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আফতাব। মুখের ভঙ্গিমা স্থির দুর্বোধ্য। ময়না গুটিয়ে বসে। সে এতক্ষণ বাইরে নিজেকে ব্যস্ত রেখেছিল খালেদার সাথে রান্না বাড়ায়। আফতাব একবার বাইরে বেরিয়ে খালেদাকে উদ্দেশ্য করে বলছে, আম্মা ওকে বলো গিয়ে পড়তে বসতে, এভাবে কাজ দেখাচ্ছে কাকে? ব্যাস খালেদা বুঝে ঘরে পাঠালো ময়নাকে। ময়না নিজে থেকেই টেবিলের সামনে বসেছে, আর বলতে হয়নি একবারও। শুকনো অসহায় হয়ে বসে আছে, বাংলা বইটা সামনে টেনে নিয়েছে নিঃশব্দে। আফতাবের নিঃশব্দতার প্রতিক্রিয়াহীন দেখে মাথা নামিয়ে আশঙ্কা বলে বসলো ধরা গলায়, আমার জায়গায় আপা থাকলে আপনি খুব খুশি হইতেন, তাই না? বিজ্ঞদের মতো শোনালো কথাটা, যেন কতটা বুঝে বলেছে কথাটা। আফতাব তরিতে চাইল, কম্পিত হলো দৃষ্টি। ভাঁজ করে রাখা দুহাত আলগা হলো অমনি। এক পলকে চোখ সরিয়ে বলল গুরুত্বর ভঙ্গিতে, তোমার জায়গায় তোমার আপা থাকলে তুমি এখানে থাকতে না, আর না আমি এখানে থাকতাম, দেশেই থাকতাম না হয়তো। খুশি হইতেন কিনা এইটা জিগাইতেছি। খুশি হওয়ার মতো কিছু নেই, যা হবার হয়েছে। আপা তো খুব ভাগ্যবতী জানেন। হাসলো আফতাব খানিক শব্দে, ঘাড় নাড়ল দুদিকে। হ্যাঁ বোধক সায় ময়নার কথায়, বলল দীর্ঘশ্বাসে, হয়তো। এখনো মনে করে না পারে? না, সত্যি? মিথ্যে বলি না। এই তো কইলেন। মনে করলেও তোমার কি? কিছু নাই। একটা কথা কি জানো, আমরা দুজনেই একদিক থেকে এক। আমিও তোমার জীবনে দ্বিতীয় কেউ, আর তুমিও আমার জীবনে। পার্থক্য এখানে, তুমি প্রথম জনকে পেয়েছিলে, সে তোমার থাকতে পারেনি, আর আমি প্রথম জনকে পাইনি, সে আমার হয়নি। তাই মনেই না হয় তাকে রাখলাম। কপালে নেই তো কি, মনে থাক। আমারে সাইডে দিবেন তাইলে? রুদ্ধ গলায় কোনো রকমে প্রশ্ন, চোখ নিচু, আড়াল সজল দৃষ্টি। আফতাবের উত্তর ভনিতাহীন, আমার ছাড়ার ইচ্ছে নেই। তুমি যদি ছাড়তে চাও তাহলে ছাড়বো। চকিতে চোখ তুলল ময়না। ভরাট অক্ষি যুগল থেকে মুহূর্তে পানি গড়িয়ে পড়ল গালবে। অক্ষিপট ভিজে জবজবে, কাদো কাদো চেহারার ভঙ্গিমা, নাকের ডগা লালছে, পাতা ফুলে ফুলে উঠছে শ্বাস প্রশ্বাসের সাথে। বলল দম আটকে কণ্ঠ চিপে, মনে জায়গা দিতে না পারলে আমারে রাইখা কি করবেন? আফতাব সূক্ষ্ম নেত্রে তাকালো, বলল, পর্দার মতো কথা বলছো বেশ। ছোট নই আমি। বড়ও নও। আমার জীবনে তো জায়গা পেলে, কপালে ঠাঁই আছে তোমার, মনেও চাই। সাই আরও একজনের তো জীবনে জায়গা পাইছিলাম, কই তারে তো পাই নাই। মনে জায়গা পাইলেই হেই ছাড়তো না আমারে। ওর সাথে আমার তুলনা? না। আমি তোমার থেকে কমপক্ষে 11 বছরের বড়। জামাই কোনো দিন বউয়ের থাইকা বয়সে ছোট হয় নাকি? এভাবে কথা বলছো, লজ্জা করছে না? না, লজ্জা শরম কম আমার। হাসলো আফতাব। তাহলে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো, দেখি কত কম লজ্জা শরম। ময়না তাকালো, কাদো কাদো চেহারায় বদল এসেছে। চোখে চোখ রেখেও একটু সংকোচ জাগলো না আজ, বরং চোখ সরু করলো ময়না। আফতাব হেসে বলল, ছোট মানুষ তো, বয়স কম, তাই লজ্জাও কম। আর একটু বড় হও, লজ্জা পাবে তখন। এখন লজ্জা পাওয়ার বয়স নয়, পড়াশোনা করার বয়স। এখন পড়াশোনা করো, বই ওভাবে সামনে ধরে না রেখে পাতা উল্টাও। ঠোঁট উল্টে আহত চোখে চাইল ময়না। আফতাব বাংলা বইখানা হাতে তুলল, এখনো করকরে নতুন বইটা। গত 2 বছর বই উল্টেছে কিনা সন্দেহ, তবুও কিছু বলল না আফতাব। শুধালো গম্ভীর স্বরে, কি কি পারো? পড়াশোনা বাদে সব। ঝট করে উত্তর ময়নার। আফতাব চেয়ে বলল, পড়াশোনার মধ্যে কি কি পারো? আমি পারি তো, সবই পারি। বাংলা, আরবি, বিজ্ঞান আর ইংরেজিও পারি। আর অঙ্ক? আদলে পরিবর্তন আসলো ময়নার। বলল খানিক থতমত খেয়ে, সেটাও পারি। কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব। এগুলো বাচ্চারাও পারে? আমিও তো বাচ্চা, আপনিই তো কইলেন। বাচ্চাই তো। এই বাচ্চাটা যদি ভালোভাবে পড়াশোনা করে, ভালো রেজাল্ট করতে পারে, তাহলে এই বাচ্চাটাকে একটা উপহার দেবো। যদি উপহার পেতে চাও তাহলে পড়াশোনা করো, এই কদিন মন দে। চিকচিক করে উঠল ময়না। গদগদ হয়ে শুধালো আফতাবের দিকে শরীর ঘুরিয়ে, কি দিবেন? সেটা পরে দেখতে পাবে।
এখন কন, যেমন উপহার হইব তেমন ভালো ফলাফলের চেষ্টা হইব। কন আগে। অর্থ বুঝে স্বার্থ, আমার স্বার্থ কম। খুব দামি কিছু আশা করো না, তবে কম দামি কিছু দেব না, এটা জেনে রাখো। অমূল্য কিছু পাবে। শ্যামাকে নিয়ে বাড়ি ফিরেছে সংগ্রাম। রাতে আর খাবে না, খেয়েই ফিরেছে। লতিফ জোয়ারদার যেন ওদের অপেক্ষায় ছিলেন। অন্দরে বসেছিলেন তিনি, গায়ে ধূসর রাঙা মোটা শাল জড়ানো, কাশছেন খুক খুক করে। ঠান্ডা লেগেছে তার, বয়স বেড়েছে। আজকাল শরীরের অবহেলা না হলেও অসুস্থতা লেগেই থাকে। গ্রামেও বেরোতে পারেন না আজকাল। আগে রোজ টহল দিতে বেরোতেন, এখন পারেন না। সংগ্রাম ফিরে অন্দরে ঢুকতেই লতিফ জোয়ারদার বলেছেন একবার নিচে আসতে, গুরুত্বপূর্ণ আলোচনা আছে। বাড়ির সবাইকে ডেকেছেন তিনি। সংগ্রাম শ্যামা ঘরে গিয়ে একটু বাদ নিচে নেমেছে আবার। সালেহা লতিফ জোয়ারদারের পাশে বসে সংগ্রামকে দেখে উৎসুক হলো। সংগ্রামের পাশে শ্যামাকে দেখে মুখ কুঁচকালেন তিনি, চোখ ফেরালেন অবিলম্বে নির্বিকার ভঙ্গিতে। সংগ্রাম বড় সোফাটার মাঝ বরাবর বসতে বসতে বলল লতিফ জোয়ারদারের উদ্দেশ্যে, কি ব্যাপার আব্বা, মুখটা আমার শুকনো দেখাচ্ছে যে? কি হয়েছে? শরীরটা ভালো যাচ্ছে না কদিন ধরে। কি হয়েছে আব্বা? কি হয়েছে? আজ খোঁজ হলো তোর? বাপ হয় এটা ভুলে গেছিস? বাপ মা যে এখনো বেঁচে আছে সেটা মনে আছে তোর? আমি তো ভেবেছিলাম বউয়ের পাল্লায় পড়ে সব ভুলেছিস। সালেহার তপ্ত নীরের স্বর, রসকসহীন কাঠখোট্টা। সংগ্রামের স্বাভাবিক মুখশ্রীতে বদল আসলো তৎক্ষণাৎ। লতিফ জোয়ারদার বিরক্তি প্রকাশ করলেন, সালেহা, কি শুরু করলে আবার? সব জায়গায় মেয়েটাকে কেন টানো তুমি? টানে কি আর সাধে? কদিন ধরে বিছানায় শয্যাশায়ী হয়ে আছেন। আপনার ছেলে জানে? তার খেয়াল আছে সেদিকে? আমার কথা না হয় বাদে দিলাম, আমি তো ভালো না, কিন্তু আপনি তো ভালো। বউ বাড়িতে নেই একদিন, বউয়ের পিছু পিছু শ্বশুর বাড়িতে গিয়ে বউয়ের আঁচলের নিচে লুকোনো যায়, অথচ বাড়িতে যে বাপ মা পড়ে আছে সেদিকে। শ্যামা মাথা নোয়ালো, নিরীহ তার ছোট্ট মুখখানা। সংগ্রাম সালেহার সব কথার গুরুত্ব দিল না। লতিফ জোয়ারদারের অবস্থার কথা শুনে আটকে উঠল, বিচলিত হয়ে শুধালো, শয্যাশায়ী মানে? কি হয়েছে আব্বা, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি বাবা। আসলে কদিন ধরে শরীরটা নেতিয়ে পড়েছে একটু, বয়স বেড়েছে, এটা স্বাভাবিক। অতঃপর শ্যামার দিকে ফিরলেন। শ্যামাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে মোলায়েম কণ্ঠে বললেন, তুমি দাঁড়িয়ে আছো কেন আম্মা? এসো দেখি, আমার পাশে এসে বসো তো একটু। শ্যামা মাথা তুলে হাসার চেষ্টা করলো। সংগ্রাম মুচকি হেসে চোখে ইশারা দিতে লতিফ জোয়ারদারের পাশে বসলো শ্যামা। সালেহা ক্ষিপ্ত দৃষ্টিতে চাইলেন। লতিফ জোয়ারদার শ্যামার মাথায় হাত বুলিয়ে বললেন নরম গলায়, তোমাদের গাঁড়ে কিন্তু বিশাল দায়িত্ব পড়তে চলেছে আম্মা। নিজেকে এভাবে নুইয়ে রেখো না, কঠোর হও একটু। তোমার আম্মাকেই দেখো, তোমার সামনেই তোমার বিরুদ্ধে কেমন টাস টাস করে কথা বলছে। তার থেকে শিখে নাও এটা। সংগ্রাম জোয়ারদারের স্ত্রী তুমি, জমিদার বাড়ির একমাত্র বউ, জমিদারের গিন্নি তুমি। একটু দাপট না থাকলে চলে? দাপুটে হয়ে দেখাও একটু। লতিফ জোয়ারদারের কথার মাঝেই আতিয়া বেগম হাজির হলেন, তার পিছু পিছু বাকিরা। লতিফা আর জুনায়েদও আসলো, পিছে শবনম সৈকতকে কোলে করে। লতিফ জোয়ারদার শ্যামাকে ছেড়ে আতিয়া বেগমের দিকে তাকাতেই বলে উঠলেন আতিয়া বেগম, না বউ, কখন আইলি তুই? শ্যামা ধীরে উত্তর করল, কে বলি আইলাম দাদিজান। আর কইস না লো, মাজার ব্যথা বহুত বাড়ছে। কাল থেকে তোর কথা কয়বার যে মনে করছি, তুই একটু তেল মালিশ কইরা দিলে আরাম পাই। আমিও তো বাড়িতেই আছি আম্মা, আমাকে তো বলেননি তেল মালিশ করে দিতে। সালেহার শক্ত কণ্ঠে আতিয়া বেগম তার দিকে ফিরে উত্তর করলেন, তোমার হাতে এখন জোর নাই বৌমা, মুখেই যা জোর। তয় শ্যামা জোর দিয়া ভালো কইরা মালিশ করতে পারে, জাদু আছে হ্যার হাতে। হ্যাঁ মালিশ করলে ব্যথা সরাও কইরা কমিয়া যায় আমার। কটমট করলেন সালেহা। সবাই দেখি ওই মেয়েটার গুণগান গাচ্ছে, তার সহ্য হলো না মোটেও। লতিফ জোয়ারদার হাসলেন। জুনায়েদ, লতিফা, শবনম সবাই বসেছে।
পুরো পরিবার আজ একত্রে একসাথে বসেছে সকলে। প্রত্যেকবার কারো না কারো কমতি থাকে, খাওয়ার টেবিল ব্যথিত সবাই একজোট হয় না। আজ হয়েছে। সৈকত শবনমের কোল থেকে নেমে সংগ্রামের দিকে ছুটেছে, এক লাফে উঠেছে সংগ্রামের কোলে। সংগ্রাম হলে আর কাউকে চাই না তার। আতিয়া বেগম ভরাট মুগ্ধ চোখে চেয়ে এর মাঝেই বলে উঠলেন, দাদু ভাই, একখানা সাওয়াল নিয়া ফেলা দেখি। বিয়া তো হইল মেলা মাস, সাওয়াল লবি কবে? যৌবন থাকতে থাকতে বাচ্চা কাচ্চা পয়দা কইরা মানুষ কইরা ফেলা। আমি দেখা যাইতে পারি যেন, মইরা গেলে আফসোস হইব নাইলে। আমার আদরের নাতির পোলাপান দেখমু না আমি? শ্যামা লাজুকতায় মাথা নোয়ায়, তা দেখে হাসে সংগ্রাম। লতিফ জোয়ারদার গলা ছেড়ে মূল আলোচনায় আসলেন এবার। ডাকলেন প্রথমে, সংগ্রাম। জি আব্বা। আমার কিছু কথা বলার আছে, সবাইকে এজন্যই ডাকা। বলুন। অনেক হয়েছে, আমি আর পারছি না। এমনিতেও সব কিছু তোমাকেই দেখতে হয়, তুমিই সামলাও সব। এখন নামমাত্র আমি জমিদার, আমার অবসর নেওয়াই উচিত এসব থেকে। গ্রামের মানুষের কাছে ছোট জমিদার থেকে জমিদারি হয়ে যাওয়া, এবার সব দায়িত্ব পালনের সাথে সাথে এই মর্যাদাটুকুও বুঝে নাও। আমি চাইছি সব একেবারের জন্য তোমার হাতে তুলে দিতে। উত্তরের জমিটা নিয়ে তালুকদারদের সাথে বিবাদ চলছে, সেটা স্থির আছে এখনো। তুমিও সেভাবে মাথা গামাচ্ছ না দেখছি। নিজের উপর সব দায়িত্ব উঠলে ঠিক মাথা ঘাটাবে তখন। ওটা ওদের হাতে ফেলে রাখার কোনো মানে নেই। জমি আমাদের, জমিদার গ্রামের শেষ সীমানা ওটা, ওটা হাতছাড়া করা যাবে না। তোমাকে এটাই গুরুত্ব দিতে হবে। পুরো জমিদারি এখন থেকে পুরোপুরি সামলাতে হবে তোমাকে। গ্রামের মানুষের ভরসা এমনিতেও আমার থেকে তোমার উপর বেশি, সবটা ভেবেই বলেছি আমি। লতিফা আটকে উঠল, ধক করে চাইল জুনায়েদের দিকে। সংগ্রাম জমিদার হবে এবার? বংশ পরম্পরায় চলবে তবে? জমিদারের ছেলে জমিদার, আর জুনায়েদ, ওর কি হবে? জুনায়েদের স্থির দৃষ্টি, ভেতরে ভেতরে তীব্র উত্তাপ সৃষ্টি হলো। হাত মুঠো করে দাঁত চেপে ধরল সে, চোখ নুয়ে ক্ষিপ্ত রক্তচক্ষু আড়াল করল, ফুঁসল নিঃশব্দে। সংগ্রাম লতিফ জোয়ারদারের সব কথা শুনে শান্ত হয়ে বলল, আপনি সবার কাছে জমিদার আছেন, সেটাই থাকুন। আমি যেভাবে চলছি সেভাবেই চলি। সবটা সামলাচ্ছি যখন, তখন এইভাবেই সামলাই। আপনার মর্যাদায় হস্তক্ষেপ করতে চাই না আমি। কেউ কারোর মর্যাদায় হস্তক্ষেপ করতে পারে না। তুমি যেহেতু দায়িত্ব পালন করবে, তো সেই দায়িত্বের মর্যাদা গ্রহণ করতে দ্বিধা কিসের? আমি চাইছি তুমি সবটা বুঝে নাও। ঠিকই তো দাদু ভাই, তুই তো জমিদারই হবি। আইজ হইল আর কাইল হইল, তোর বাপ তোর থেকে ছোট বয়সে জমিদারি গ্রহণ করছে। তুই তো মেল্লা তাগড়া হইছস, বিচক্ষণ তুই। আতিয়া বেগমের কথায় সংগ্রাম শ্বাস ফেলল। লতিফা গলা ভিজিয়ে বলে উঠলেন এবার আমতা স্বরে, সংগ্রাম বিচক্ষণ, এমনিতেও ও সবার কাছে জমিদার। একে আবার আলাদা করে ঢাকঢোল পিটিয়ে জমিদার হিসেবে ঘোষণা দিতে হবে নাকি? হবে তো, ডাকডোল পিটিয়েই ওকে জমিদার হিসেবে অভিষেক করানো হবে। জমিদার হিসেবে চিরস্থায়ী বন্দোবস্ত করা হবে ওর, পরবর্তীতে ওর সন্তানদের। লতিফা মুখ চুপসে ফেললেন। এতদিন নিজেকে অন্তত এই বলে সান্ত্বনা দিয়ে এসেছেন যে জুনায়েদের কিছু একটা গতি হবে। জুনায়েদ সংগ্রামের বড়, ছোট থেকে এই বাড়িতেই মানুষ। উপর উপর হলেও সে তো কম কাজে না লতিফ জোয়ারদার। গ্রামে গেলে জুনায়েদ সাথে থাকে। সংগ্রাম ওকে গ্রাহ্য না করলেও লতিফ জোয়ারদার করতেন। মনে একটু হলেও আশা ছিল তাই, যদিও নিজ সান্ত্বনায়। সংগ্রাম জমিদার হবে এটাই ভবিতব্য ছিল, এটাই হওয়ার। জুনায়েদ মাথা নুয়ে। লতিফা ছেলেকে পরখ করলেন। ওর ক্রোধান্বিত অবস্থা বোধগম্য হচ্ছে তার। সংগ্রামকে হেয় করতে অনেক চেষ্টা করেছিল জুনায়েদ, সংগ্রামকে অযোগ্য প্রমাণের কম চেষ্টা করেনি, কিন্তু বৃথা সব। ওই যে সংগ্রাম দূরদর্শী, ওর বিপরীতে হওয়া প্রত্যেকটা
বিরুদ্ধচারণ ওকে ছুতেও পারেনি। সংগ্রামের জানা সব, এসব বৃথা চেষ্টায় ও কখনো গুরুত্ব দেয়নি। এসবের পেছনে কে আছে কে নেই সব জানা। জুনায়েদ নির্বোধ, ও নির্বোধের ন্যায় কর্মকাণ্ডকে তাচ্ছিল্য করে সংগ্রাম। তবে জুনায়েদ একা নয়, লতিফ জোয়ারদার এর মধ্যেই আবার বললেন, আর কিছু বলতে চাও সংগ্রাম? আমার আর কি বলার? তাহলে জমিদার সংগ্রাম জোয়ারদার হচ্ছ, কি বলে ডাকবো এখন তোমায়? জমিদার সাহেব? হাসলো সংগ্রাম, সাথে বাকিরাও। শীতল হাসি সকলের। লতিফ জোয়ারদার হেসে বললেন শ্যামার উদ্দেশ্যে, তোমাকে কি বলে ডাকবো আম্মা? জমিদারের গিন্নি নাকি গিন্নিমা? লতিফ জোয়ারদারের রসিক স্বরে লাজুক হাসে শ্যামা। সালেহা তেতে উঠলেন, ওনাদের পরিবারের মাঝে কুৎসিত মেয়েটাকে সহ্য হচ্ছে না একেবারেই। এ কিনা জমিদার গিন্নি হবে? ছ্যা, মানবে কে কে? সালেহা কটমুটিয়ে বললেন দাঁত পিষে, আদিক্ষেতা জমিদার গিন্নি হবে ও? ছেঁড়া কাঁথায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখতে থাকুক। স্বপ্ন তো পূরণ হয়েই গেছে আম্মা, আর কোনো স্বপ্ন দেখতে হবে না ওকে। স্বপ্ন দেখার আগেই সবকিছু ওর হাতে নাগালে চলে আসবে। মাথায় তোল আরো। মাথায় তো তুলেই রেখেছে। ওকে মাথায় তুলতে গিয়ে পায়ে ঠেলছিস আমায়। আমার কথা ভাবিস তুই? আমি যে তোর মা, এটা মনে আছে? সালেহার কণ্ঠ কাঁপছে, ধিক ধিক করে চোখে অশ্রু জমছে, ভিজে আসছে অক্ষিপট। ছেলের প্রতি অভিমানটুকু নিংড়ে ফেলতে ইচ্ছে করছে এই মুহূর্তে কেঁদে কেটে। তার একমাত্র ছেলে সংগ্রাম, সে কিনা ওই কালো বিদঘুটে মেয়ের জন্য নিজের মাকে উপেক্ষা করে। সংগ্রামের শঙ্কিত স্বর, আম্মা, পায়ে ঠেলছি না তোমায়, তুমি ভেবে নিচ্ছ।